ধরুন যে তরুণরা আজকে এই অনিয়মে জড়াচ্ছেন, এই তরুণরা একটা মুভমেন্টে নেমেছিলেন। তো এই যে যারা নামলেন রাস্তায়, আমি সবার কথা বলছি না, একটা উল্লেখযোগ্য অংশের লক্ষ্য ছিল এই সরকারি পদ ব্যবহার করে ধনী হবেন। তো তিনি যখন আজকে এই অপশন তার পাশে দেখেন, তিনি অপশন নেবেন না কেন? ওটাও রেন্ট সিকিং, এটাও রেন্ট সিকিং, অর্থনীতির ভাষায় ইটস দ্য সেম থিং। তো তাহলে আমরা কেন এক্সপেক্ট করেছিলাম যে ওনারা অনেক কিছু করবেন? আমি করি নাই। তো তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছেন, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তারা যে চাকরিটা খুঁজতে গেছেন, এই সমাজের সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারী চাকরিগুলোর একটা এটা। আপনি ওখানে যাবেন, সরকারিভাবেও যে ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হয়, এটা বৈষম্য সৃষ্টিকারী ফ্যাসিলিটি। এখন গরিব দেশের মানুষকে এই ফ্যাসিলিটি দেওয়ার কথা ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এরপর সাথে যদি অবৈধ উপার্জন যোগ করেন, রাতারাতি একটা মানুষ সমাজে কোন জায়গায় চলে যায় সেটা আমরা দেখছি না। উনি বৈষম্যর চাকরিটাই পেতে চেয়েছিলেন, কারণ ওটা যদি উনি পেতেন, উনি সমাজে তার শ্রেণী পাল্টে যেত, এবং সেটা পাওয়া যেতে হচ্ছে তখন তিনি বৈষম্য বিরোধী আলাপ করছেন। এগুলো প্রত্যেকটা ন্যারেটিভ। সো এই তরুণরা যখন এবার এই জায়গায় আসবেন, এটা একেবারেই ইনএভিটেবল ছিল। আমি এজন্য আমার কাছে খুব হতাশা নেই, আমার কাছে হতাশা অন্য একটা জায়গায়, সেটা যোগ করি। উমামা তার বক্তৃতায় যেটা বলেছেন, ইনফ্যাক্ট এগুলো সর্বোচ্চ নেতৃত্বের এন্ডোর্সমেন্টে হয়েছে। তিনি একটা জায়গায় বলছেন, হেয়ার রোড থেকে সব কিছু জানা হতো, নিয়ন্ত্রণ করা হতো। তার মানেটা হচ্ছে এই যে উপদেষ্টারা যারা এই সব ইয়ের সাথে জড়িত থাকবেন না বলে কথা দিয়েছিলেন, কারণ তারা একটা নিউট্রাল সরকারে আছেন, তারা এই জিনিসগুলোর সাথে জড়িত। সেটা হচ্ছে তারা উপরে কোটা আবার নতুন করে ইম্পোজড হয়েছে, তারা সেটাকে সরাতে চান। তারা বিসিএস চাকরি করতে চান। কেন চান বিসিএস চাকরি করতে? আমি বেশ কয়েক বছর আগে একটা কলাম লিখেছিলাম, বিসিএস ব্যাধি। এইটুকু হেডলাইন। এটা একটা ডিজিজে পরিণত হয়েছে। মানে আপনি আর কিছু করেন না বয়স 30 হওয়া পর্যন্ত, বিসিএস দিতে থাকেন। ভালো কোনো চাকরি প্রাইভেট অথবা গভর্নমেন্ট পেলেও, ধরুন গভর্নমেন্ট একটা ব্যাংকে এই বিসিএস এর সেম ক্যাডারের চাকরি পাওয়া যায়, পেয়েছেন, আপনি ওটা করবেন না, বসে আছেন, বিসিএস দেবেন। বাংলাদেশ ব্যাংকের এন্ট্রি যে এডি পজিশন, ভালো পজিশন হবে না। এমনকি আপনি সরকারি অন্য একটা চাকরি পেয়েছেন, ওটা না, আপনি দিতে থাকেন বিশেষ 2-3টা ক্যাডারে ঢোকার জন্য। এত কেন আপনি করছেন? এবং আপনি যখন এই চাকরিগুলো পান, খুব অল্প সময়ের মধ্যে যখন প্রচুর টাকা বানিয়ে ফেলেন, দেখবেন এই সমাজে কোনো প্রশ্ন নাই। আপনি যে ফ্ল্যাটে একজন ধনী মানুষ ব্যবসায়ী করে উনি এখানে আছেন, একজন অনেক আর্ন করে, ডাক্তার, লয়ার, তার বৈধ ইনকাম দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন, পাশের বাড়িতে দেখা গেল একটা ফ্ল্যাট কিনলো, কয়েকদিনের মধ্যে একটা বিসিএস চাকরি পাওয়া মানুষ। উমামা যে কথাটা বলছেন, ধরুন দল করা না, আসলে এনাদেরকে নিয়ে আলোচনাটা কেন বেশি হয় এইটা মাথায় রাখতে হবে। আমরা এই জিনিসটা মিস করি। অনেকে বলে যে বিএনপির লোকজন বাজি করছে, এটা নিয়ে এত কথা নেই, আমাদেরকে নিয়ে এত কথা কেন? আমি অনেককে বলতে শুনি। এটা কারণ হচ্ছে এই এক্সপেকটেশন আপনি আপনার উপরে তৈরি করেছেন। আমি প্রায় একটা উদাহরণ দিই। অরবিন্দ কেজরিওয়াল যে এবার নির্বাচনে হেরে গেলেন, তার সরকার কি বিভৎস সরকার চালিয়েছে? উত্তর হচ্ছে না। ওনার চাইতে খারাপ পারফর্ম করে ভারতের অনেক রাজ্যে রিইলেক্টেড হয়েছে, কিন্তু উনি হন নাই। কারণ কেজরিওয়ালের ব্র্যান্ডিং ছিল ওনার মার্কা ঝাড়ু, আমি ঝেঁটিয়ে দুর্নীতি দূর করবো, এবং উনি দুর্নীতি বিরোধী মুভমেন্ট দিয়ে কেজরিওয়াল হয়ে উঠেছেন আন্না হাজারের সাথে। তারপর তিনি যখন এই কয়েকশো কোটি টাকা, ভারতের হিসাবে অনেক বেশি নয়, আবগারি শুল্ক নিয়ে সেখানে ওই যে মদের আবগারি লাইসেন্স দেওয়া নিয়ে খেলেন, তার বাড়িতে তিনি কোভিডের সময় ইটালিয়ান মার্বেল লাগিয়েছেন, তারপরে অটোমেটেড পর্দা লাগিয়েছেন। এখন মানুষ চিন্তা করছে এটা কেজরিওয়ালের সাথে যায় না। দ্যাটস দ্য পয়েন্ট। সো এদের ক্ষেত্রে মূল সমস্যা প্রতারণা বোধটা কোন জায়গায় জানেন? কারণ সে আমাকে বলছিল যে আমি একটা নতুন বন্দোবস্ত দেব, আমি একটা নতুন রাজনীতি আনছি, আমি অন্যের চাঁদাবাজিকে সমালোচনা করছি, এখানে আমরা প্রতারিত বোধ করছি, এই জন্য সমালোচনাটা বেশি।